আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আরবি ভাষা শেখার এই ক্লাসে। বন্ধুরা, আজকে আমরা একটা চমৎকার বিষয় দেখব, অত্যন্ত চমৎকার একটা বিষয়, সেটা হচ্ছে কারক এবং বিভক্তি। মনে হচ্ছে যেন আমরা একটা বাংলা গ্রামার ক্লাস শুরু করতে যাচ্ছি। আসলে অনেকটা তাই, কারণ আগে তো বাংলা বুঝতে হবে, আরবি পরে। হ্যাঁ, বাংলা বোঝেন কিনা দেখেন, ঠিক আছে ইনশাল্লাহ। তো যাই হোক, টাইটেলটা আগে দেই, টাইটেলটা আরবিতে দেই। হ্যাঁ, টাইটেলটা হচ্ছে আল ইরাব। আল ইরাব। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা এই সময় কয়েকটা গুণের মধ্যে, তাই না, একটা পড়েছিলাম আল ইরাব, তাই না। এই সময়ের 4টা গুণ বেসিক্যালি আমরা পড়েছিলাম যে খুব গুরুত্বপূর্ণ। এর মধ্যে একটা হচ্ছে ইরাব, এবং বাংলায় এটাকে বলা হয় কারক এবং বিভক্তি। কারক এবং বিভক্তি। তার আগে নিশ্চয়ই কারক এবং বিভক্তি এটাই আপনাদের মাথায় নাই, আমি শিওর। এটা যে কোনো একটা ভাষা শিখতে গেলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি এই জিনিসটা ছোট্ট একটা রিমাইন্ডার দিই, যতটুকু আমাদের লাগে। পুরোটা পড়াবো না, তাহলে অনেকে আশাহত হবেন। ধরেন আমরা যে বলি এরকম জিনিসটা কি আসলে, এবং প্রত্যেকটা ভাষা বুঝতে গেলে এটা শেখা লাগেই, এটা শেখা লাগেই। বাংলা হয়তো অনেকে টের পাননি, যে কারণে আসলে অতটা গুরুত্ব আপনারা উপলব্ধি করতে পারেননি, বাট এটা শেখা লাগে। অ্যাজ ফর এক্সাম্পল, ধরেন আমি একটা বাংলা বাক্য বলি। হ্যাঁ, যেমন বেলাল এসেছে, ধরেন একটা বাক্য, বেলাল, কারণ নাম আছে নাকি, বেলাল এসেছে, বেলাল এসেছে, রাইট। বেলাল নিয়ে আমি আর একটা বাক্য লিখবো, রাইট। সেটা হচ্ছে আমি বেলালকে দেখেছি। দেখা যায় না? বেলালকে দেখা যায়, আমি বেলালকে দেখেছি, রাইট। আর একটা বাক্য লিখি, ধরেন এটা বেলালের বই। আগে এইটা একটু বোঝার চেষ্টা করেন, রাইট। বাক্য তিনটা তো খুব সহজ বাংলা বাক্য, এবং না বোঝার কিছুই নাই, তাই না? সবাই একটু চিল্লায় এখন, বুঝছেন তো এই 3টা বাক্য? গুড গুড। বেলাল এসেছে, আমি বেলালকে দেখেছি, এটা বেলালের বই। এই 3টা বাক্যে আপনি খেয়াল করেন যে বেলাল সাহেবের সাথে আমি প্রথম বাক্যে কিছুই যুক্ত করিনি, তাই না? কিছুই যুক্ত করিনি, এর জন্য শূন্য। দ্বিতীয় বাক্যে আমি বেলালকে একটা কে যুক্ত করেছি, তাই না? কে, হ্যাঁ, খেয়াল করেছেন, বেলালের সাথে কে যুক্ত করেছি। আর তৃতীয় বাক্যে বেলালের সাথে একটা এর যুক্ত করেছি, তাই না? এর যুক্ত করেছি। কেন? যদি আমি এখানে বলতাম যে বেলালকে এসেছে, হতো না, হতো, এটা হতো না। বেলাল এসেছে, বেলালের সাথে কিছু যুক্ত করতাম না আমরা। তারপরে আমি বেলাল দেখেছি, এভাবে আমরা বলি না, আমি বেলাল দেখেছি, তাই না? আমি বেলালকে দেখেছি, তো শেষে কে যুক্ত করি। এবং এটা বেলালের বই, যদি বলতাম এটা বেলাল বই, কেমন শোনা যায়, তাই না? এটা বেলালের বই। তো এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এইগুলো খুবই ইম্পর্টেন্ট। এইটা, এই যে শেষে যে আমি বিভিন্ন ধরনের কি বর্ণ যোগ করছি, এই বর্ণ যোগ করাটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আমি বেলালের দেখেছি, হতো না, বেলালের মাথা, বেলালের মুখ, বেলালের পিঠ, কিছু একটা বলা হতো, তাই না? বেলালের দেখেছি, হতো না, আমি বেলালকে দেখেছি। ক্লিয়ার সবাই? এটা হলো খুব ইম্পর্টেন্ট। এইটা বুঝতে পারলে আজকে ক্লাস শেষ। যারা বুঝছেন আজকে ক্লাস শেষ, রাইট। আপনি যদি খেয়াল করেন, এই যে বেলাল, এটাকে আমরা বাংলায় বলি কর্তৃবাচক। কি বলি? কর্তৃবাচক, তাই না? শব্দগুলো দেখে ঘাবড়ায় যায় না, রাইট। কর্তৃবাচক মানে কর্তা, মানে বেলালই এই কাজটা করেছে, বেলাল এসেছে। আমি বেলালকে দেখেছি, এখানে বেলালকে, এটা কি কর্মবাচক, এখানে কর্তাকে আমি। ব্রিলিয়ান্ট, ছেলেটা কি উত্তর দেয়, তো বাংলায় নোবেল প্রাইজ দেওয়া উচিত। হ্যাঁ, আমি হলো এখানে
কর্তৃবাচক। আর এটা বেলালের বই, এখানে বেলালটা কিন্তু সম্বন্ধবাচক। কি বলো তো, এই সম্বন্ধ বানান কি? হ্যাঁ, সম্বন্ধবাচক, রাইট? কথা ঠিক কিনা? আচ্ছা, এই জিনিসটাও আরবিতে আছে। তো আরবিতে যদি আমি লিখতে যাই, এই বাক্যটা আরবিগুলো করি যদি আমরা এগুলোকে, তখন আমরা কিভাবে করব দেখেন। যা আ বিলালুন, এটা হবে যা আ বিলা, সরি এটা করব যা আ বিলালুন, রাইট? বেলালুন, বেলাল এসেছে। আর আমি বেলালকে দেখেছি, এইটা আমরা আরবি করতে পারি এইভাবে, রাআইতু, আমি দেখেছি, বিলালান, আমি বেলালকে দেখেছি, রাইট? এবং এটা বেলালের বই, এটা আরবি হবে হাদা কিতাবু বিলালিন, রাইট? এটা বেলালের বই। এখন দেখেন, বেলাল শব্দটা বাংলায় যেমন বেলাল, বেলালকে বেলালের ছিল, আরবিতে চেঞ্জটা কি হয়েছে বলেন তো? বেলাল শব্দটা কিভাবে, খেয়াল করেন। যখন আমি এটা টাইম বলি, যখন এটা আমি কর্তৃবাচক লিখেছি, তখন এটা শেষে কি হয়েছে? পেশ হয়েছে। এবং এই কর্তৃবাচক, এটা আরবিতেও কর্তৃবাচক বলে, তবে এর আরবিটা হচ্ছে মারফুউন। হ্যাঁ, এটা কি, এটাকে বলে মারফুউন, শব্দ করেন না, হ্যাঁ, মারফুউন, রাইট? কর্তৃবাচক এই শব্দটা আরবি কি? মারফুউন, রাইট? আর কর্মবাচক, এটার আরবি হলো আপনার মানসুবুন, মানসুবুন, রাইট? মানসুবুন। এই যে কর্মবাচক আমি করেছি, বাংলাতে কিভাবে বুঝেছিলাম? কে দিয়ে। আর আরবিতে এটা আমি বুঝছি শেষে জবর দিয়ে। মারফু বুঝেছিলাম, এর আলামতটা ছিল শেষে পেশ, এবং এই মানসুব কর্মবাচক শব্দটা বেলাল এই বাক্যে, এবং এইটা আমি বুঝতে পারছি কিভাবে, এটা শেষে জবর দিয়ে। আরবিতে এটাকে বলে দম্মা এবং এটাকে বলে ফাতহা, রাইট? এবং এই শেষোক্ত বাক্যে বেলালটা হচ্ছে কি? সম্বন্ধবাচক। এটার আরবি হলো, আরবিতে বলে এটাকে মাজরুরুন, মাজরুরুন, রাইট? মাজরুরুন, রাইট? এবং এটার যে লক্ষণ বা এটার যে আলামত বা সাইন, সেটা বাংলায় কি ছিল? র বা এর, এবং আরবিতে হচ্ছে সেটা জের। ক্লিয়ার? আরবিতে হলো সেটার সাইন কি? জে। তারপরে বাংলায় যেমন কর্তৃবাচক, কর্মবাচক এবং সম্বন্ধবাচকের সাইন রয়েছে, একটা বিশেষ্যের শেষে একটা বিভক্তি যোগ হয়, যে বর্ণগুলো যোগ হয় এটাকে আমরা বলি বাংলায় কি? বিভক্তি। ঠিক একইভাবে আরবিতেও যে অইরাবটা রয়েছে, যেটাকে আমরা বলি কারক, সেটাও কি হয়? 3টা কেস হয়। বাংলায় কারক হয় 6টা, বাংলায় কয়টা? 6টা, এবং আরবিতে হয় এই 3টা, মারফু, মানসুব এবং মাজরুর। এবং যখন একটা শব্দ কর্তৃবাচক হয়, অর্থাৎ মারফু হয়, তখন তার আলামত বা সাইন হলো শেষে সাধারণত পেশ। অন্য সাইনও আছে, সেকেন্ডারি সাইনও আছে, বাট প্রাইমারিলি পেশ। এবং যখন সেটা কর্মবাচক হয়, তখন প্রাইমারিলি, মৌলিকভাবে, প্রাথমিকভাবে তার সাইন হচ্ছে কি? জবর, এটাকে বলে ফাতহা। এবং পেশ, এটাকে বলে আরবিতে দম্মা। এবং জের, এটাকে বলে কাসরা। এবং যখন একটা শব্দ আরবিতে সম্বন্ধবাচক হয়, অর্থাৎ মাজরুর হয়, তখন এইটার আলামত হচ্ছে শেষে কি? প্রাইমারি আলামত হচ্ছে শেষে জের দেওয়া। ক্লিয়ার? এখন একটা প্রশ্ন আসতে পারে যে, ঠিক আছে, আপনি তো জবর দিলেন, তো এভাবে লিখলেন না কেন? বিলালান, তাই না?
এই যে একটা আলিফ আমি আবার যুক্ত করলাম হোয়াট, এটা কোত্থেকে আসলো? এটা কোত্থেকে আসলো? এটা আমাদের মনে রাখতে হবে, এটা লেখার নিয়ম। যখন শেষে দুই জবর থাকে তখন দুইটা কেস বাদ দিয়ে এই দুইটা কেস বাদ দিয়ে বাকি সব জায়গায় শব্দের শেষে যখন দুই জবর হবে একটা অতিরিক্ত আলিফ যোগ হবে। সেই দুইটা কেস কি কি? যখন সেটা গোলতা হবে, যেমন ধরেন হাকিবাতান, এখানে কি হলো না? শেষে একটা আলিফ যোগ হলো না। আর একটা হচ্ছে যেমন ধরেন যদি শেষে আলিফের পরে হামজা আসে, মা আন, হ্যাঁ ক্লিয়ার? মাউন শব্দটা যখন মান হবে তখন কি হবে না? শেষে আলিফটা হবে না। এই ধরনের কেসগুলো যতগুলো রয়েছে যে শেষে হামজার আগে এরকম আলিফ থাকবে সেটাতে আলিফ যুক্ত হবে না এবং গোলতা। তো এই দুইটা কেস বাদ দিয়ে যত শব্দ, যত অক্ষর রয়েছে, যত হার্ফ রয়েছে সেটার সাথে যদি দুই জবর আসে তাহলে একটা অতিরিক্ত আলিফ যোগ হবে। এটা আমাদের মনে রাখতে হবে। ক্লিয়ার? এটা কোনো জটিল কিছু না, অর্থাৎ শেষে গোলতা ছাড়া এবং যদি হামজার আগে আলিফ আসে সেই দুইটা কেস ছাড়া বাকি যে কোনো কেসে যে কোনো অক্ষরের যদি দুই জবর হয় শেষে তখন কি হবে? এটা অতিরিক্ত আলিফ যোগ হবে। ক্লিয়ার বন্ধুরা? সো বিষয়টা তাহলে অত্যন্ত সহজ। আরবিতে একটা ইসম এর তিনটা অবস্থা থাকে কারক বিবেচনায়। একটা হচ্ছে মারফু অবস্থা অর্থাৎ কর্তৃবাচক অবস্থা, একটা হচ্ছে মানসুব অবস্থা বা কর্মবাচক অবস্থা, এবং একটা হচ্ছে মাজরুর অবস্থা বা সম্বন্ধবাচক অবস্থা। এবং এই তিনটা অবস্থার তিনটা আলামত আছে। মারফুর আলামত হচ্ছে শেষে পেশ, মানসুবের আলামত হচ্ছে শেষে জবর এবং মাজরুরের আলামত হচ্ছে শেষে জের। শেষ। এখন প্রশ্ন থাকে যে কখন এরকম হবে, তাই না? কখন কর্তৃবাচক হবে, কখন মারফু হবে, কখন মানসুব হবে, কখন মাজরুর হবে? এই জিনিসটা এখন আমরা দেখবো ইনশাল্লাহ। অত্যন্ত সহজ, একটু মন দিয়ে দেখতে হবে। ক্লিয়ার ইনশাল্লাহ? আচ্ছা বন্ধুরা, তাহলে আসো আমরা এবার দেখি যে কখন একটা ইসম এইরকম তিনটা অবস্থার মধ্যে দিয়ে যায়। এই জিনিসগুলো বারবার সামনে লক্ষ লক্ষ কোটি কোটি বার আসবে। আমি আজকে একটা ছোট্ট হিন্টস দিয়ে দেব, এইটা মনে রাখার চেষ্টা করবা। সামনে অসংখ্যবার এই জিনিসগুলো আমরা আলোচনা করব। সুতরাং হ্যাঁ, আফসোস করার কিছু নাই যে ট্রেন ছেড়ে দিছে, ট্রেনে উঠতে পারিনি। ক্লিয়ার? এগুলো অসংখ্যবার আসবে, অসংখ্যবার এই জিনিসগুলো আমি রিপিট করব। ক্লিয়ার? কিন্তু এখন যেটা পড়াবো এই জিনিসটা মনে রাখতে হবে। আচ্ছা, সব কিছু ভালো লাগে কিন্তু পড়তে ভালো লাগে না, বুঝছেন? আর পড়লেও মনে রাখতে ভালো লাগে না, তাই না? আর মনে রাখলেও এগুলো রিপিট করতে ভালো লাগে না। তো এটা একটা সমস্যা আমাদের। আচ্ছা, এবার দেখি আমরা আসো একটা ইসম কখন মারফু হবে, কখন এটা কর্তৃবাচক হবে। রাইট? ইসমের মারফু অবস্থা, এটাকে আমরা বলি মারফুন। রাইট? মারফুন। এবং মারফু অবস্থা এবং আরেকটা বলি আমরা, ধরো এখানে মানসুব অবস্থা, এবং আরেকটা আমরা লিস্ট করার জন্য এখানে লিখি মাজরুর অবস্থা। মাজরুরুন। রাইট? এই তিন অবস্থা আসো আমরা এখন। মারফু অবস্থা কখন হয়? যখন একটা ইসম সাবজেক্ট বা প্রেডিকেট হয়, সাবজেক্ট বা প্রেডিকেট হয় এবং সেটা একটা কর্তা হয়, ডুয়ার হয়। ফর এক্সাম্পল, ধরো আমি যদি বলি আল কিতাবু জাদিদুন, বইটি নতুন। তাহলে বইটি নতুন
তোমরা যারা বাংলা ম্যাট্রিক পাস করছো অন্তত তারা জানো, বইটি নতুন হলে বইটি হচ্ছে সাবজেক্ট বা উদ্দেশ্য, এবং নতুন এটা হচ্ছে প্রেডিকেট বা খবর, প্রেডিকেট বা বিধেয়, রাইট। আরবিতে এটাকে বলে মুবতাদা এবং এটাকে বলে খবর। সাবজেক্টে বলে মুবতাদা এবং বিধেয়কে বলে খবর। তো এই দুইটা মারফু হয়। তোমরা নিশ্চয়ই দেখতেছ যে দুইটার শেষে কি আছে? হ্যাঁ, পেশ আছে, তাই না? প্রমাণ হলো, হ্যাঁ, বাম পক্ষ কি বাম হাত এগুলো ডান হাত না কিছু না, অঙ্কে প্রমাণ করি না, বাম পক্ষ গুলো ডান পক্ষ না, কি ভুলেও গেছি, এই কোনা, হ্যাঁ, ও লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, রাইট। তাহলে কি হলো? সাবজেক্ট এবং প্রেডিকেট মারফু হয়, রাইট, নাম্বার 1। নাম্বার 2, কর্তা মারফু হয়। যেমন ধরো একটু আগে যেটা বললাম, যা বিলালুন, এটাই বারবার বলি যাতে তোমাদের মুখস্থ হয়ে যায়। বেলাল এসেছে, খুব সহজ, তাই না? হ্যাঁ, গুড, বেলাল এসছে। তো এখানে কর্তাকে, ডুয়ারটাকে বেলাল, সুতরাং সে মারফু। আর একটা মারফু হয়, বেশি শিখেলে তো তোমরা পালাই যাবা ক্লাস থেকে, হ্যাঁ। আরেকটা যেমন তোমার খুলিকাল ইনসান, খুলিকাল ইনসান, রাইট, মানুষকে সৃষ্টি করা হয়েছে, তা প্যাসিভ, রাইট, প্যাসিভ। তো প্যাসিভ ভার্বের পরে যেটা আসে সেটাকে বলে নায়েবু ফাইল, ফাইলের এজেন্ট, ফাইলের প্রতিনিধি, এইটাও মারফু হয়। আপাতত তোমরা এই 4টা জিনিস শিখো, আপাতত এই 4টা জিনিস শিখো, এটা দিয়ে অনেক দিন খাওয়া যাবে, হ্যাঁ। তারপর দেখো, তাহলে কয়টা জিনিস শিখলাম? সাবজেক্ট মানে মুবতাদা, খবর, এবং ফাইল এবং নায়েবু ফাইল, এই 4টা কেস 1 2 3 4, বুঝো কিন্তু এই 4টা কেস কি হয়? মারফু হয়। अगेन আই রিপিট, স্যার নাম্বারটা বুঝিনি। হ্যাঁ বলছি, মুবতাদা, খবর, ফাইল, নায়েবু ফাইল। নায়েবু ফাইল হচ্ছে যখন ওর প্যাসিভ ভার্ব পড়ব, ফেল মাজহুল বলে, তখন দেখব যে যেমন আমরা যদি বলি খলাকাল্লাহুল ইনসানা, আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, তো এটাকে প্যাসিভ কি হয়? মানুষ সৃষ্টি হয়েছে, এটা একটা প্যাসিভ, তাই না? প্যাসিভ ভার্ব পড়েছে না, প্যাসিভ, এটাকে বলে আরবিতে ফেল মাজহুল। ফেল মাজহুলের পরে কি থাকে না? ফাইল থাকে না, তখন নায়েবু ফাইল থাকে। যেমন এখানে খলিকাল ইনসানু, মানুষ সৃষ্টি হয়েছে, কি সৃষ্টি হয়েছে? মানুষ সৃষ্টি হয়েছে, এই জিনিসটা মারফু হয়, এটাকে আরবিতে বলে নায়েবু ফাইল। অবভিয়াসলি হতাশ হয়েও না, আমরা ডিটেইলস এগুলো আলাদা আলাদা সব পড়বো, হ্যাঁ। তো আপাতত মনে রাখতে হবে 4টা বিষয় মারফু হয় কি, হ্যাঁ। আমরা এখানে গ্রামাটিক্যাল টার্মসটা আমরা আসলে এখানে অ্যাভয়েড করতে চাই। ইনিশিয়ালি আমরা এত বেশি গ্রামাটিক্যাল টার্মস মনে রাখতে চাই না, আমরা শুধু এটুকু মনে রাখবো, সাবজেক্ট, প্রেডিকেট এবং ডুয়ার। এই শব্দগুলো নতুন না তোমাদের কাছে, পুরান। মুবতাদা, খবর জলে ফেলাই দাও, রাইট, এখন দরকার নেই। সাবজেক্ট, প্রেডিকেট এবং ডুয়ার, এবং প্যাসিভ ভার্বের পরে যেটা আসে, রাইট। আর যে আরবি টার্মসগুলো আমি বলেছি এগুলো এখন জলে ফেলাই দাও, এগুলো আমাদের দরকার নেই, এগুলো আমরা যখন পড়বো তখন শিখবো। তাহলে 4টা বিষয় খেয়াল করো, সাবজেক্ট, প্রেডিকেট, ডুয়ার এবং কি, এটাও এক প্রকারের ডুয়ার, বাট এজেন্ট অফ ডুয়ার চলি, নায়েবু ফাইল, রাইট। আচ্ছা, একটা জিনিস বোঝার চেষ্টা করো, টার্মিনোলজিগুলো এখন আমরা শিখতে চাচ্ছি না, টার্মিনোলজিগুলো এখন আমরা শিখতে চাচ্ছি না, আমরা শুধু দেখতে চাচ্ছি যে 4টা ক্ষেত্র এবং এই এক্সাম্পলগুলো আমরা মনে রাখবো। তোমাদের কাজ হচ্ছে এই মুহূর্তে শুধু এই এক্সাম্পলগুলো মনে রাখা। এই যে 3টা বাক্য আমি বলেছি, এই 3টা বাক্য মুখস্থ করা, ক্লিয়ার? হ্যাঁ, রাইট। একটা জিনিস কি জানো, এইগুলো শেখাই হচ্ছে আরবি ভাষা, এবং আমরা পুরা কোর্স ধরে এইগুলাই শিখব, পুরা কোর্স ধরে এগুলো হাজার হাজার লক্ষ লক্ষ উদাহরণ আমরা এইগুলোই দেখব। আচ্ছা, এই হলো মারফু অবস্থা। মানসুব অবস্থা খেয়াল করো, মানসুব অবস্থা কি?
মানসুব অবস্থা হচ্ছে ক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সমস্ত বিষয়, এক বাক্যে শেষ। মানসুব অবস্থা কি? ক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সমস্ত বিষয়। যেমন ধরো আমি বলতে পারি না এভাবে, আকরাউ আকরাউ কিতাবান, কিতাবান, রাইট? আমি একটি বই পড়ি, আমি একটি বই পড়ি। খেয়াল করো এখানে তোমরা সবাই বুঝতে পারছো যে আমি একটি বই পড়ি। ওই যে আমি বেলালকে দেখেছি, তার মানে সেটা কর্ম। এটা হচ্ছে কি করা হয়, কি করা হয়, অর্থাৎ ক্রিয়া যার উপর আপতিত হয়, তাই না? এভাবে আমরা বলি না? আরবিতে বলে মাফউলুন বিহি, বাট ফরগেট ইট, মাফউলুন বিহি টার্মসটা তোমাদের মনে রাখার দরকার নেই। দ্বিতীয় আরেকটা ক্রিয়ার সাথে সংশ্লিষ্ট বিষয় কি থাকে, যে ক্রিয়ার কারণ কি। ফর এক্সাম্পল, আকরাউ আকরাউল কিতাবা, আমি বইটি পড়ি, হ্যাঁ, কি তলাবান লিল ইলম, আমি জ্ঞান অর্জনের জন্য বইটি পড়ি। ক্লিয়ার? দেখো, আকরাউল কিতাবা, আমি বইটি পড়ি, তলাবান লিল ইলম, অর্থাৎ জ্ঞান অন্বেষণের জন্যে। তাহলে আমি এটাকে কেন মানসুব করলাম, এই তলাবান শব্দটাকে? কারণ এটা হচ্ছে ক্রিয়ার কারণ, তাই না? জ্ঞান অন্বেষণের জন্য বই পড়ি, তো কেন বই পড়ি, কেন কাজটা করি আমি, সেটার যে অ্যান্সারটা হবে সেটা মানসুব হবে, রাইট? আচ্ছা, আমি কি পড়ি? একটি বই পড়ি। তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, এটা মানসুব হবে, ক্রিয়ার সাথে সংশ্লিষ্ট বিষয়। তারপর ধরো মনে করো আমি আরেকটা বাক্য লিখতে পারি, কি কেমন? আমি আরেকটা বাক্য লিখতে পারি, ধরো আমি বললাম আকরাউ মাসাআন, রাইট? আমি সন্ধ্যায় পড়ি। তাহলে আমি কখন পড়ি, কখন ক্রিয়াটা করি? সন্ধ্যায় ক্রিয়াটা করি, সুতরাং কি এটা মানসুব হবে। ক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সমস্ত বিষয় মানসুব হবে। ক্লিয়ার? এবার দেখো আমি আরেকটা এক্সাম্পল লিখি। ক্রিয়ার সাথে সংশ্লিষ্ট অনেক বিষয় রয়েছে কিন্তু, হ্যাঁ, আরও অনেক বিষয় আমরা দেখবো সামনে। আরেকটা বিষয় দেখো, যেমন ধরো অ্যাজ ফর এক্সাম্পল, আকরাউ কাইদান, রাইট? কাইদান, আমি বসে বসে পড়ি। আমি কিভাবে পড়ি? বসে বসে পড়ি। তাহলে এটা কি হলো, আমি কিভাবে কাজটা করি, আমি কোন অবস্থায় কাজটা করি। দেখো প্রত্যেকটা বিষয় কিন্তু ক্রিয়ার সাথে সংশ্লিষ্ট, তাই না? প্রথমটা দেখো, আকরাউ কিতাবান, আমি একটি বই পড়ি। আমি কি পড়ি? আমি একটি বই পড়ি, সুতরাং সেটা মানসুব। দ্বিতীয়ত, আকরাউল কিতাবা তলাবান লিল ইলম, আমি বইটি পড়ি জ্ঞান অন্বেষণের জন্যে। তা আমি কেন পড়ি, কেন কাজটা করি? তলাবান, সুতরাং সেটা মানসুব। এগেইন, আকরাউ মাসান, আমি পড়ি বিকেলে বা সন্ধ্যায়। তো যেহেতু আমি সন্ধ্যায় পড়ি, বিকালে পড়ি, মাসান আমি কখন পড়ি? বিকালে পড়ি, কখন পড়ি? আবার ধরো আমি আকরাউ কাইদান, আমি বসে পড়ি। তাহলে আমি কিভাবে পড়ি, কোন অবস্থায় পড়ি, রাইট? তাহলে সবগুলোই কি দেখো ক্রিয়ার সাথে সংশ্লিষ্ট বিষয়। ক্রিয়া কর্ম, ক্রিয়ার কারণ, ক্রিয়ার সময়, ক্রিয়ার অবস্থা, কর্তার অবস্থা, এই বিষয়গুলো, এরকম বিষয়গুলো কি হয়? মানসুব হয়। ক্লিয়ার? আবার কিছু পার্টিকেলের পরেও মানসুব হয়। সবগুলো কেস তো আমরা আজকে দেখতে পারবো না, আমরা শুধু জিনিসটা দেখি যে মানসুব হবার কয়েকটা কারণ। ক্লিয়ার? এখন দেখো এইগুলোর আরবি টার্ম আমি ইচ্ছা করে অ্যাভয়েড করছি, তোমরা আবার বলবা যে লিখে দেন, কিন্তু এই সময় আমার আরবি টার্মিনোলজি পড়ানোর ইচ্ছা নাই। সবাই এইটা বুঝছো তোমরা? আমি একটু তুমি করে বলি, কারণ যেহেতু অনেকেই জুনিয়র, আমার ওই জুনিয়ররাই আমার চোখের সামনে আসে, জন্য তুমি করে বলছি, কেউ কিছু মনে করবেন না, হ্যাঁ? সো
এটা তোমার ক্লিয়ার যে ক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সমস্ত বিষয় কি হয়, মানসুব হয়। তোমরা কষ্ট করে 4টা বাক্য কি করবা, মুখস্থ করবা। ক্লিয়ার? কষ্ট করে এই 4টা বাক্য মুখস্থ করবা এবং কষ্ট করে এই 4টা বাক্য মুখস্থ করবা। আচ্ছা বন্ধুরা, তাহলে আমরা এবার দেখি যে মাজরুর হওয়ার কেসগুলো কি হয়, মাজরুর কখন হয়, অর্থাৎ সম্বন্ধবাচক কখন হয়। এটা শুনে ভালো লাগবে যে মাজরুর কেবল 2টা সময় হয়। শুনে ভালো লাগতেছে না? একটু কম না? মাজরুর শুধু 2টা সময় হয়, রাইট? এর মধ্যে একটা হলো যখন এটা কিছু পার্টিকেল আছে যাদের কাজ হচ্ছে আরেকজনের টেনে নিচে নামানো, এটাকে বলে হারফ জার, সেটা পড়ে। যেমন ধরেন আমরা বলি যে আল কিতাবু বইটি, আলাল মাকতাবি দেখা যায়, হ্যাঁ, মাকতাবি বইটি ডেস্কের উপরে, রাইট? এখন খেয়াল করেন আপনারা, এখানে কিন্তু এই যে আলা একটা পার্টিকেল, এই পার্টিকেলটার পরে কি হয়েছে, ইসমটা মাজরুর হয়েছে। ইসমটা কি হয়েছে, মাজরুর হয়েছে, রাইট? ঠিক একইভাবে আপনার আরেকটা কেস দেখেন মাজরুর হওয়ার কেস, সেটা হচ্ছে 2 নাম্বার, মুহাম্মাদুর রসুল, তাই না? এটা তো সবার কাছে পরিচিত, হ্যাঁ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। এখানে খেয়াল করেন, এখানে এটা এই যে আল্লাহর রসুল, কার রসুল, আল্লাহর রসুল, তাই না? এই আল্লাহর সাথে কি রসুলের একটা সম্পর্ক রয়েছে, তাই না, সম্বন্ধ রয়েছে। যার সাথে সম্বন্ধটা হয় সেই শব্দটা মাজরুর হয়, যেমন আল্লাহ লফজুল জালালা, হ্যাঁ, এই শব্দটা এখানে কি মাজরুর, রাইট? অর্থাৎ 2টা সম্পর্ক। আমি আরেকটু সহজ করে যদি বলি, হ্যাঁ, যেমন ধরেন কিতাবু বিলালিন, কিতাবু ওই যে আমরা পড়েছিলাম না, হাদা কিতাবু বিলালিন, হ্যাঁ, কিতাবু বিলালিন, রাইট? বিলালিন কার বই, বেলালের বই, বেলালের সাথে সম্পর্ক, তাই না? সুতরাং এই সম্পর্কিত শব্দটি এটাও মাজরুর হয়, সম্বন্ধবাচক হয়। এবং প্রত্যেকটা কেসে কি হয়েছে, এই 2টা কেসেই কি হয়েছে, এই শব্দ 2টি, ইসম 2টি মাজরুর হয়েছে। ক্লিয়ার? তাহলে মাজরুর হওয়ার 2টা কেস পাওয়া গেল। কি? একটা হচ্ছে কিছু পার্টিকেলের পরে, রাইট? পার্টিকেলগুলোর নাম হচ্ছে হারফু জাররিন, হ্যাঁ, সেটার নাম মনে রাখা এই মুহূর্তে দরকার নেই। যেমন আলা একটা পার্টিকেল, ঠিক এইভাবে কিছু পার্টিকেল রয়েছে, এগুলোর মধ্যে রয়েছে আপনার ফি একটি, তাই না, ফি একটি, ফি, যেমন ফি কিতাবিম মুবিন, রাইট? ফি কিতাবিম মুবিন, রাইট? ফি সাবিলিল্লাহ। ক্লিয়ার? তারপর আরেকটা রয়েছে আলা, যেটা আমরা একটু দেখলাম একটু আগে, হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, কেউ খেয়াল করেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, হ্যাঁ। আরেকটা রয়েছে ইলা, হ্যাঁ, ইলাল মসজিদিল হারাম, ইলাল মসজিদিল হারাম, মসজিদ শব্দটাকে ইলার পরে মাজরুর, রাইট? ঠিক একইভাবে আন, রাইট? আনিন নাস, নাসিক, হ্যাঁ, আন হামিদিন, আন বিলালিন, আন আব্বাসিন রাদিয়াল্লাহু আনহু, রাইট? চল, এরকম অনেকগুলো পার্টিকেল রয়েছে, সেগুলো আমরা ধীরে ধীরে দেখব। যেমন আপনারা বলেছেন লিল্লাহি তাকবীর, কি পড়েননি, লিল্লাহ, হ্যাঁ, আলহামদুলিল্লাহি, এই যে লি এর পরে শব্দটা আল্লাহ লফজুল জালালা, এই শব্দটা মাজরুর হয়, তাই না? তো এরকম কিছু পার্টিকেল রয়েছে, যেমন লি, ফি, আলা, ইলা, আন, এগুলোকে বলা হয় হারফু জাররিন। এই পার্টিকেলগুলোর পরে একটা ইসম মাজরুর হয়। আর কি হয়, যখন এটা সম্পর্কিত হয়, যেমন কিতাবের সাথে বেলালের সম্পর্ক দিয়ে দিলাম, এই সম্পর্কতে শব্দগুলো মাজরুর হয়। বন্ধুরা, তাহলে আমরা এক কাজ করতে পারি, এটা সাম আপ করে দেই। সাম আপটাকে আজকে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে আল ইরাব, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল ইরাব কি, একটা ইসমের অবস্থা, অর্থাৎ বাক্যে সে কী ফাংশন করে, বাক্যে কী ফাংশন করে। ক্লিয়ার?
এই বাক্যে কি ফাংশন করে এটা বোঝার জন্য আমরা একটা জিনিসের ইরব জানতে চাই, যেটাকে আমরা বাংলা বলি কারক। ইরবের রেসপেক্টে একটা ইসম মারফু হয়, অর্থাৎ যেটাকে আমরা বাংলা বলি কর্তৃবাচক, এবং সেটার আলামত কি? সেটার আলামত হচ্ছে শেষে কি থাকে? প্রাইমারিলি পেশ থাকে। কি থাকে? পেশ থাকে। ক্লিয়ার? আরেকটা সময় ইসম কি হয়? কর্মবাচক হয়, যেটাকে আরবিতে বলে মানসুব অবস্থা, এবং সেটার আলামত হচ্ছে শেষে কি থাকা? জবর থাকা। এবং ইসম আরেকটা হয় কারক বিবেচনায়, সেটা হলো মাজরুর অবস্থা বা সম্বন্ধবাচক অবস্থা, সেটার আলামত হচ্ছে শেষে জের থাকা। ক্লিয়ার? এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? একটা ছোট্ট এক্সাম্পল দিই। ধরেন দেখেন, আমি যদি বলি, আপনি এটা শুনেছেন না? কতলা দাউদু জালুতা, রাইট? এটা পড়েননি? মানে হচ্ছে কি? এবং দাউদ হত্যা করেছে জালুতকে, রাইট? দাউদ হত্যা করেছে জালুতকে। এখন যদি আমি এইটা ভুলে এভাবে বলে ফেলি, ওয়াকাতালা দাউদা জালুতু, দেখেন আমি কি করেছি? শুধু এইভাবে ভুলটা করেছি, তাই না? হ্যাঁ, যখন আমি বললাম ওয়াকাতালা দাউদু জালুতা, তখন আপনারা বুঝতে পারছেন দাউদ হচ্ছে এখানকার কে? ফাইল, তাই না? ফাইল। এটা হচ্ছে দাউদ হচ্ছেন ফাইল। কেন? ওই যে একটু আগে বললাম যা বিলালুন, ফাইলটা কি হবে? মারফু হবে। সুতরাং আপনি পেজ দেখে বুঝতে পারছেন যে সে হচ্ছে এখানকার ডুয়ার, কর্তা। এবং জালুতা, এই জবরটা দেখে আপনি বুঝতে পারছেন এটা হচ্ছে মাফউলুন বিহি বা অবজেক্ট। মাফউলুন বিহি বা অবজেক্ট হবে, ভার্ব। অর্থাৎ হত্যা করেছে দাউদ জালুতকে। কিন্তু যদি আমি এটাকে এবার বলতাম ওয়াকাতালা দাউদা জালুতু, তাহলে কি মানে দাঁড়ালো? হ্যাঁ, তখন জালুত হত্যা করেছে দাউদকে। বোঝা গেছে? একটা এইভাবে ভুল করার কারণে কেস উল্টায় গেছে, পুরা হত্যা মামলা কি উল্টায় গেছে, তাই না? সো এইরব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। শুধু তাই না, অসংখ্য উদাহরণ আছে, কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয় সেটা নয়। এই ইরবটা বোঝাই বেসিক্যালি আরবি ভাষা শেখার একটা প্রধানতম দিক। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে বন্ধুরা, আমরা আশা করব যে ভিডিওটা আমরা বারবার দেখব, দেখার মাধ্যমে এই মারফু, মানসুব এবং মাজরুরের বিষয়টা মনে রাখার চেষ্টা করব। তাহলে আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।